আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আমি গতকালকেই সেনাপ্রধানের বক্তব্যের উপরে সামান্য কিছু আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে সেনাপ্রধানের পূর্ণাঙ্গ আলোচনার উপরে আমি একটি পর্যালোচনা করব এবং সেটা এখন করছি। আশা করি অল্প সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো আমি শুরুতে একটি ভিডিও শোনাচ্ছি আপনাদেরকে। মূলত আমাদের বর্তমান যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, তিনি বিগত 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর পরে তার একটি বক্তব্য যদি আমি আপনাদেরকে একটু শোনাই। যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন। এখানে এতটুকুই যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, বাস এখানেই এই বিষয়টা আমার শেষ। আমি কেন শোনাইলাম সেটা পরে আনছি। আমি যদি একটু আপনাদেরকে গতকালকে উনি যে বক্তব্যটা দিয়েছেন প্রথম আলো, সেখানে পূর্ণাঙ্গ বক্তব্যটা তারা এনেছেন। আমি সেই প্রথম আলোর থেকে একটু যদি পড়ে শোনাইতে চাই আপনাদেরকে। কি বলেছে মোটামুটি সবাই জানেন। তো তারপরেও আমি আলোচনাটা আনছি যে তার কথার কেন্দ্র করে সারা বাংলাদেশে এখন একটি আলোচনা সমালোচনা বয়ে যাচ্ছে। কেউ কেউ তাকে পূর্ণাঙ্গ সাপোর্ট দিচ্ছেন যে এই কথা বলা ঠিক আছে, কেউ কেউ একেবারেই তার বিরোধিতা করতেছেন তার আলোচনার এবং তার বক্তৃতার, তার সমালোচনা করতেছেন এবং অনেক জায়গায় তাকে অভিযুক্ত করতেছেন। তো টোটালি আমি তার আলোচনার ভিতরে আমি কতটুকু কি বুঝেছি আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করব। যদি আপনারা আমার সাথে ডিসএগ্রি করতে চান তাহলে আশা করি আপনারা জানাবেন কমেন্টে। প্রথম আলো যেই হেডলাইন করেছে, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতি বিপন্ন হবে, সেনাপ্রধান। নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই দেশ আমাদের সবার উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই, আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। 2009 সালে তৎকালীন বিডিআর বর্তমান বিজিবি সদর দপ্তর পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে আজ মঙ্গলবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। রিটায়ার্ড আর্মস ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া ক্লাবের আয়োজনে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে এ অনুষ্ঠান হয়। দেশ জাতি যেন একসঙ্গে থাকতে পারে সে লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে সবাই আমরা যেন এক থাকতে পারি, তাহলেই এই দেশ উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়ে যাব। বিশ্বাস করেন, ডোন্ট ওয়ান্ট টু হেড, এই দিকে আমরা যেতে চাই না। এ প্রসঙ্গে সতর্কবার্তা উল্লেখ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন না যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ বলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই, আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি সে লক্ষ্যে সেনাবাহিনী কাজ করছে বলে উল্লেখ করেন সেনাপ্রধান। এখানে একটু অসৌন্দর্য হয়েছে তার কথায়, যেমন তিনি বলেছেন যে আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারেন, মানে তিনি আমাদেরকে সম্বোধন করে কথাটা বলেছেন। এটা অবশ্যই অসৌন্দর্য হয়েছে। তিনি এই কথাটা একটু ঘুরিয়ে বলতে পারতেন যে আমরা যদি পারস্পরিকভাবে কাদা ছোড়াছুড়ি করি তাহলে, বা বিভেদ সৃষ্টি করি, অর্থাৎ নিজেরে সম্বোধন করে যদি কথাটা বলতেন, নিজেকে ইনক্লুড করে কথাটা বলতেন, অনেক সুন্দর হতো। এখানে তিনি নিজেকে একটু ভিন্নতা রেখেছেন, অর্থাৎ তিনি ভালো এই বিষয়টা রেখে বাকি সকলকে বলেছেন আপনারা কাদা ছোড়াছুড়ি করলে সমস্যা তৈরি হবে। এটা অসৌন্দর্য কথা। এরপরে আজকের পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার জন্য বেশ কয়েকটি কারণের কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন,
দেশ এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানিতে মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এই একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এটা সুন্দর কথা বলেছেন। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এই সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব। সেনাপ্রধান বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছেন। এখানে তিনি খারাপ কাজকে স্বীকার করে নিয়েছেন। যদিও এই স্বীকারের বিষয়টা কতটুকু সেটা তার কথা স্পষ্ট আমি অন্তত বুঝিনি, যে তিনি কতটা দোষ স্বীকার করে নিয়েছেন। তিনি কি তাদেরকে এখনো বাঁচাইতে চান কিনা, অপরাধীদেরকে বাঁচাইতে চান কিনা, এই বিষয়টা এখনো স্পষ্ট নয়। কেন বলছি? কারণ ইতিপূর্বে আমরা দেখেছি তিনি এই ডিজিএফ এর যে অপরাধী তাদেরকে তিনি ঢাকারও কিছু চেষ্টা, যতটুকু খবর আমরা পেয়েছি, আয়নাঘর যেন পরিদর্শন করা না হয় বা প্রকাশ না করা হয়, এই বিষয়টাও তার থেকে এসেছে যতটুকু শুনেছি। এরপরে সেনাবাহিনীর আন্ডারে প্রায় 600-র উপরে একেবারে দাগি আসামি বলতে বা দাগি যারা গত ফ্যাসিস্ট সরকারের পক্ষে ছিল, তাদেরকে তিনি সেখানে সসম্মানে আশ্রয় দিয়েছে। পরবর্তী তাদেরকে সেখান থেকে প্রস্থান করার সুযোগ দিয়েছে। এরকম অনেক অনেক তার বিরুদ্ধে কথা আছে। এ কারণে তার এই কিছু অপরাধ স্বীকার করা, কতটুকু স্বীকার করছেন সেই বিষয়টা এখানে স্পষ্ট নয়। তো খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক, সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে ইফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে। অবশ্য উনি শাস্তি চেয়েছেন, এটা যদি আন্তরিকভাবে হয়ে থাকে এবং সত্যিকারেই শাস্তি দেওয়া হয় সেটা অবশ্যই ভালো একটা দিক। কিন্তু যদি উপরের থেকে তিনি কাউকে বাঁচাইতে চান বা তার নিচের পোস্টে যারা রয়েছেন তারা যদি কাউকে বাঁচাইতে চান, সেটা অবশ্যই আমাদের জাতির জন্য দুর্ভাগ্যের কারণ হবে। আমরা চাই অপরাধী যেই হোক সে যেন শাস্তির আওতায় তাকে আনা হয়। অনেকেই বলছেন ডিজিএফআই বন্ধ করে দেওয়া হোক, এনএসআই বন্ধ করে দেওয়া হোক। আমি বন্ধ করা পক্ষ বিপক্ষের কথা প্রসঙ্গেরও আগে আমি বলছি যে শরীর অসুস্থ হলে, যেমন মাথা অসুস্থ, মাথা না কেটে বরং মাথাকে কিভাবে ঠিক করা যায়, ট্রিটমেন্ট করা যায়, সেই বিষয়টা পদক্ষেপ নেওয়া আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য বিষয়। যেহেতু ডিজিএফআই এর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, মানে ব্যাপক বিস্তর অভিযোগ আছে। অতএব এই ডিজিএফআই কে অবশ্যই সংশোধন করতে হবে। তাদের যারা যারা মার্কামারা অপরাধী, দাগী, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। যদি তাদেরকে শাস্তির আওতায় না আনা হয় তাহলে বড় ধরনের একটা সমস্যা তৈরি হবে। আবার আজকে আমি একজন সুশীলের আলোচনায় দেখলাম, তিনি বলতেছিলেন যে অনেকে ডিজিএফআই এর বিলুপ্তি চেয়েছেন। এরপরে তিনি বলতেছেন যে একটা দেশে সামরিক বা দেশের গোয়েন্দা ডিপার্টমেন্ট থাকবে না, এটা হাস্যকর। মানে একটা বিষয় হচ্ছে ডিজিএফআই বিলুপ্ত করা আর গোয়েন্দা ডিপার্টমেন্ট না থাকা, এটা কিন্তু এক নয়। তারা মূলত ডিজিএফআই বিলুপ্ত করার প্রশ্ন তুলেছেন এই জন্য যে ডিজিএফআই এর কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হোক, অন্য কোনো নামে যেন আত্মপ্রকাশ করে, এরকম একটা বিষয়। কিন্তু একটা দেশের বা সামরিক বাহিনীদের কোনো গোয়েন্দা ডিপার্টমেন্ট থাকবে না, গোয়েন্দা কর্মকর্তা থাকবে না, সেটা হতে পারে না। এটা আমি বিশ্বাস করি না। যারাই এই ডিজিএফআই বিলুপ্ত চেয়েছেন তারা অবশ্যই এই বিষয়টাই মাথায় রেখে, যে এই নাম যেহেতু পচে গেছে, যেমন আমরা মাঝে মাঝে দেখি যে কোনো বাহিনীর পোশাক পাল্টিয়ে ফেলা হয় কারণ ওই পোশাকে নাকি ক্ষতি করেছে। ক্ষতি কিন্তু পোশাকে করেনি, ক্ষতি করেছে মানুষ। বরং আমাদের উচিত সেই মানুষদেরকে সেখান থেকে সরিয়ে ফেলা এবং তাদেরকে শাস্তির আওতায় আনা। এই পোশাক পরিবর্তন করে, নাম পরিবর্তন করে খুব বেশি ফায়দা হাসিল হয় না। মনে করেন আজকে ডিজিএফআই বন্ধ করে দেওয়া হলো বা বিলুপ্তি করে দেওয়া হলো, কিন্তু ডিজিএফআই এর যারা যারা আছে এই ঠিক এই স্ট্রাকচার রেখেই আর একটা নাম দেওয়া হলো, তাহলে লাভটা কি হবে? বিল আখের আমাদের ফায়দাটা কি হবে? আমাদের মূল ফায়দাটা হচ্ছে যারা যারা এখানে অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনা, তাদের শাস্তিটা নিশ্চিত করা, এবং সেই শাস্তিটা বর্তমান যে প্রথা আছে, আমাদের প্রচলিত আইন আছে, সেই আইনে হইতে হবে। কোনো ওই মার্শাল ল বা আর্মি যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টে এই বিচারগুলি আমরা বিশ্বাস করি না। কারণ সেখানে সেই বিচারে অনেক বিষয় রয়েছে, ফাঁকফোকর রয়েছে। বরং আমরা চাই আমাদের ক্রিমিনাল ল আছে, এই ক্রিমিনাল লতেই তাদের পরিপূর্ণ বিচার করা সম্ভব, এবং সেটাই আমরা দাবি করছি। এরপরে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা।
অনেকে জেলে, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, আতঙ্কিত, বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদির তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশ শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবে, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি। উনি এখানে কিছুটা এই সরকারের প্রতি হয়তো কোনো আক্রোশ রয়েছে বা কারো কারো বিরুদ্ধে ওনার একটা আক্রোশ রয়েছে, সেই আক্রোশের থেকে এই কথাগুলি বলেছেন। নচেত এই কথাটা এখানে আসে না। কেন আসে না? কারণ যদি এই ডিজিএফআই সহ এই প্রতিষ্ঠানগুলি যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে এতদিন তার উদ্যোগ নেওয়া হতো। বরং তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য যারা যারা বাধা দিয়েছে তাদের মুখ সম্মোচন করা উচিত। সেটা যদি সেনাপ্রধান নিজেও হয়ে থাকেন সেটাও পরিষ্কার হওয়া উচিত। যদি সেনাপ্রধান সেখানে না হয়, অন্য কেউ হয়ে থাকে, তাদেরও মুখ সম্মোচন করা উচিত যে অপরাধীদেরকে কারা বাঁচাইতে চাইছে। অপরাধীদেরকে যদি শাস্তির আওতায় আনতেন, আপনি যদি একেবারে 5ই আগস্টের পরেই এদেরকে একেবারে সাথে সাথে দাগি যে আসামিগুলি তাদেরকে আপনি গ্রেপ্তারের উদ্যোগ নিতেন, এদেরকে গ্রেপ্তার করে আপনি আদালতের কাছে সমর্পণ করতেন, তাহলে কিন্তু এই প্রশ্নগুলি এখন আসতো না। এই প্রশ্নগুলি আসছে মূলত আপনারা কিন্তু তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাইতে দিতে চাচ্ছেন না। সুযোগে যে যেভাবে পারতেছেন তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এরকম অনেক অভিযোগ রয়েছে। যে কারণেই কিন্তু এখন অনেকের পক্ষ থেকে আপনাদের বিরুদ্ধে একটি মানে বড় ধরনের একটি আওয়াজ তো উঠতেছে বা সেনাপ্রধানের বিরুদ্ধে সরাসরি কথাটা উঠতেছে। এরপরে উনি বলছেন এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়। উল্লেখ করে সেনাপ্রধান বলেন 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিবি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। অর্থাৎ উনি 30,000 সৈন্য মূলত এই করেছেন আমাদের বাংলাদেশের এই আইন শৃঙ্খলা রক্ষাকারীর জন্য মূলত নিযুক্ত করেছেন। 30,000 বেড়াকে যায়, আবার 30,000 আসে, এরকম ভাবে। তো আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত চেষ্টা করে যাচ্ছি। এ প্রসঙ্গে আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেন, এখানে যেসব উচ্ছৃঙ্খল কাজ হচ্ছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার্ড, আমরা নিজেরা এগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশ কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এটা অবভিয়াসলি তিনি কিছু দিক নির্দেশনা রাজনৈতিক দলগুলিকে দিয়েছেন। রাজনৈতিক দলগুলি যদি কাদা ছোড়াছুড়ি না করে, অবশ্যই আমাদের দেশের জন্য ভালো কিছু আসার সম্ভাবনা রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে করাটা, এটা ঠিক আছে। এরপরে উনি বলেছেন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে যে দেশ একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদ জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, তিনি বলেছেন আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য সামনের দিকে ধাবিত হচ্ছি। ইনক্লুসিভ, এই ইনক্লুসিভ বলে তিনি অবশ্যই আমার যতটুকু ধারণা তিনি বুঝিয়েছেন যে আওয়ামী লীগ সহ সকল দল যেন নির্বাচনে আসে। কিন্তু এটা বাংলাদেশের জনগণ কতটুকু মানবে কি মানবে না সেটা প্রশ্ন তো অবশ্যই আছে। কারণ বাংলাদেশের জনগণ কি চায় সেটা 5ই আগস্টে দেখিয়ে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা সেটাও দেখিয়ে দিয়েছে। অতএব এই সময় এসে এই ইনক্লুসিভ এই কথাগুলি জেনারেল ওয়াকারুজ্জামানের বলাটা কতটুকু যৌক্তিকতা আছে। প্রথমত বুঝতে হবে তিনি কিন্তু রাষ্ট্রের একজন চাকর। অনেকে কালকে একজন বলেছেন যে তিনি তাকে আনসারের সাথে তুলনা করাইছেন। আনসারের সাথে তুলনা নয়, তার অবশ্যই মর্যাদা রয়েছে, কিন্তু যত মর্যাদাশীল হোক সে রাষ্ট্রের একজন চাকর, চাকরের উপরে কিছুই নয়। অতএব রাষ্ট্রের নীতি নির্ধারক সে নন, এটাও মাথায় রাখতে হবে। সরকারের কোনো অংশীজন তিনি নন, সেটাও মাথায় রাখতে হবে। তিনি ইউনূস সরকারের আন্ডারে চাকরিরত একজন কর্মচারী, এতটুকুই তার মানে বক্তব্য। সেভাবেই তার কথা আসা উচিত ছিল। তিনি নির্বাচন নিয়ে কিভাবে হবে, কি করা যাবে, এই পরামর্শ আমার মনে হয় এভাবে পাবলিক প্লেসে দেওয়াটা উচিত হয়নি। তিনি যদিও শুরুতে বলেছিলেন যেখানে অনেক প্রেস এসেছে, প্রেস না আসলেই বোধহয় ভালো হইতো, এটা তিনি শুরুতে বলেছেন। তো যেহেতু প্রেস এসেই গেছে, অতএব সেখানে তাকে কিভাবে কথা বলতে হবে, যেহেতু তার এই কথাগুলি সারা বাংলাদেশ নয় আন্তর্জাতিক সকল জায়গায় পৌঁছে যাবে, অতএব তার কথা সেভাবেই তার সীমাবদ্ধতার জায়গাটা ঠিক রেখেই তার কথাটা বলা উচিত ছিল। সেটা আমার মনে হয় বললে আরো ভালো হতো। এরপরে তিনি বলেছেন যে তার আগে যেসব সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবে, যতটুকু সরকার করার করবে। এই প্রসঙ্গে সেনাপ্রধান আরো বলেন, আমি যতবারই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, হি কমপ্লিটলি agrees with me there should be free, fair and inclusive election and that election should be within December। মানে এখানে
তিনি যেই কথা বলেছেন যে ডক্টর ইউনূস সাহেবের বক্তব্য কথাকে এনেও এই ইনক্লুসিভ কথাটা বলেছেন। তবে আমার এই শব্দগুলি পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি এখানে যেই বিষয়টা এনেছেন সেই বিষয়টা হচ্ছে তিনি ডক্টর ইউনূস এর আগে পরে কোনো বিশেষণ ব্যবহার করেননি। ওই শুরুতে আমি আপনাদেরকে একটি ভিডিও শুনিয়েছিলাম 5ই আগস্টে যখন শেখ হাসিনা পলাতক, শেখ হাসিনা বাংলাদেশে নেই এবং একটা ফ্যাসিস্ট সরকার, একজন খুনি, একজন মানে দাগী খুনি, হত্যাকারী এবং একজন গণহত্যাকারী এমন একজন মানুষ দেশ থেকে পালিয়ে গেছে জনগণের বিক্ষোভে বা জনগণের উত্তাল আন্দোলনের ফলে। তখনও তিনি মাইকের সামনে দাঁড়িয়ে উনি বলতেছেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তো একজন ফ্যাসিস্ট প্রধানকে, সরকার প্রধানকে তিনি যদি মাননীয় শব্দ বলতে পারেন, তাহলে এখন কেমন হয়ে গেল, তিনি এমন কি ক্ষমতা তার ওলট পালট হয়ে গেল। তিনি তো সেই সেনাপ্রধানই, তখনও তিনি সেনাপ্রধান, এখনও তিনি সেনাপ্রধান। তাহলে এখন কেন তিনি ডক্টর ইউনূস শব্দ একবার নয় একাধিকবার তিনি বলেছেন? এই শব্দটা অবশ্যই তার মানে চরম বেয়াদবিমূলক হবে, আমি বিশ্বাস করি এটা। কারণ কি, এটা নর্মালি এই কথাটা কোনো সমস্যা তৈরি করে না। ডক্টর ইউনূস সাহেবকে ডক্টর ইউনূস বললে তার খুব বেশি মানহানি হয়ে যায়, আমি সেটা বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি এটা যে তিনি কিন্তু ডক্টর ইউনূসের আন্ডারে একজন কর্মচারী, ঠিক যেমন তিনি শেখ হাসিনার আন্ডারে কর্মচারী ছিলেন। কিন্তু শেখ হাসিনা যখন পলায়ন করলেন, বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, তখন কিন্তু শেখ হাসিনার আন্ডারে তিনি কর্মচারী না, বরং তিনি বাংলাদেশে একজন সেনাপ্রধান। তিনি বাংলাদেশে একজন সেনাপ্রধান হওয়া সত্ত্বেও একজন পালায়নপর একজন প্রধানমন্ত্রীর নামের শুরুতে তিনি মাননীয় বলতে পারেন। আর একজন একেবারে বর্তমান সিটিং যে রয়েছে, প্রধান উপদেষ্টা রয়েছে, সেই সিটিং প্রধান উপদেষ্টাকে তিনি কিভাবে ডক্টর ইউনূস বলতে পারেন? এটা অবশ্যই অসৌন্দর্য এবং অসংলগ্ন কথাবার্তা তার। আমার মনে হয় তিনি কতটুকু বুঝে বলেছেন, বা এটা তার কতটুকু হয়তো তিনি বর্তমান সরকারকে সেভাবে রিয়েলাইজ করতেছেন না, বা এই সরকারকে তিনি সেভাবে মনেই করতেছেন না যে এটা একটা সরকার, না কি মনে করতেছেন, এই ব্যাখ্যাটা তার থেকে আসা দরকার। আমি মূলত এই পয়েন্টটাই আপনাদেরকে বেশি করার উদ্দেশ্য ছিল, এজন্যই শুরুতে ভিডিওটা আমি শুনিয়েছিলাম আপনাদেরকে যে তিনি শেখ হাসিনাকে যেহেতু মাননীয় বলেছেন, তার মানে তার অভ্যাস মাননীয় বলাটাই। অনেকে আবার ব্যাখ্যা করেছেন কিছু কিছু সুশীল, যেমন ডক্টর জাহিদুর রহমান, তিনি বলেছেন যে যেহেতু সেনাবাহিনী তিনি সকলকে কমান্ড দিতে দিতে অভ্যস্ত, অতএব তিনি এভাবেই কথা বলে অভ্যস্ত, এবং তিনি হয়তো অভ্যস্ত নন যে মাননীয় বলাটা, এটা হয়তো তার অভ্যাসগত কথা বলার ঢঙের ভিতরে আসে না, এই জন্য তিনি বলেননি, এটা তিনি বেশি দোষ দেখেননি। কিন্তু আমি বলছি যেহেতু তিনি আগে মাননীয় বলতেন এবং বিগত ফ্যাসিস্ট সরকার প্রধানকেও তিনি বলেছেন, তাহলে কেন ইউনূস সাহেবকে মাননীয় বলতে তার সমস্যা, এই সমস্যাটা কোথায়, সেই ব্যাখ্যাটা অবশ্যই আসা দরকার। তো আমার মনে হয় এই বিষয়গুলি যদি তিনি আরেকটু সাজানো গোছানো বলতে পারতেন, তাহলে তার কথাটা আরো ভালো হতো, সবচেয়ে ভালো হতো। যেহেতু এটা তাদের আভ্যন্তরীণ একটি মিটিং ছিল, এই আভ্যন্তরীণ মিটিংয়ে যেন পাবলিক প্লেসের কোনো কিছু প্রকাশিত না হয়, সেটা হলে আরো ভালো হতো, আমরা জানতামই না। আর যখন জানবো, ইচ্ছে জেনেছেন যে এখানে অনেক ভিডিও ক্যামেরা এসছে, তো তখন তার কথাগুলি আরো সুন্দরভাবে উপস্থাপন করা উচিত ছিল। দ্বিতীয় যে বিষয়টা, যে নির্বাচন নিয়ে কথা বলাটা আসলেই এই সেনাপ্রধানের কাজ নয়, এটা আবারও আমি স্মরণ করে দিচ্ছি। সেনাপ্রধান, রাষ্ট্রের একজন সেনাপ্রধান, তাকে যতটুকু দায়িত্ব দিবে, যতটুকু নির্দেশ দিবেন প্রধান উপদেষ্টা, তিনি ততটুকুই করবেন, তার কম বেশি করার কোনো এখতিয়ার তার নেই। অতএব এখানে সে নির্বাচন কবে হবে, কবে নির্বাচন দেওয়া উচিত, বা কবে নির্বাচন দিতেই হবে কতদিনের ভিতরে, এই বিষয়গুলি আমার মনে হয় না তার মুখ থেকে আসা দরকার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।